একটা ডিজিটাল ক্যামেরার ওজন কতটুকু হতে পারে? বড় জোর 1 থেকে 1.5 কেজি। সেখানে পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরার ওজন প্রায় 3000 কেজি এবং এই ক্যামেরার সাইজ একটি প্রাইভেট কারের সমান, যার নাম LSST ক্যাম। এই ক্যামেরা অবশ্য মানুষের ছবি তোলার পরিবর্তে আকাশে দুর্বল আলোর ছবি তুলবে। ক্যামেরাটি এতটাই সেন্সিটিভ যে চাঁদের পৃষ্ঠে একটি মোমবাতির আলো পর্যন্ত ক্যাপচার করতে পারবে। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে তৈরি করা রবিন টেলিস্কোপের জন্য এই ক্যামেরা তৈরি করা হয়েছে, যার রেজুলেশন 3200 মেগাপিক্সেল। সম্প্রতি এই ক্যামেরায় তোলা প্রথম ছবি প্রকাশ করা হয়েছে, যা সাধারণভাবে দেখলে তেমন কিছুই মনে হবে না, তবে বিশ্লেষণ করলে অভিভূত হবেন। রুবিন টেলিস্কোপ এবং এতে ব্যবহৃত ক্যামেরা নিয়ে আজকের ভিডিও। আমি জোনায়েদ, আপনারা দেখছেন জোনায়েদ মিয়া ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লার্জ সিনাপটিক সার্ভে টেলিস্কোপ প্রথম প্রপোজ করা হয় 2001 সালে এবং কনস্ট্রাকশন শুরু করা হয় 2014 সালে। স্থান হিসেবে নির্ধারণ করা হয় চিলি, যেখানে আগে থেকে বেশ কিছু টেলিস্কোপ ছিল। চিলির নির্জন মরুময় পাহাড়ি অঞ্চল আকাশ পর্যবেক্ষণের জন্য খুবই চমৎকার জায়গা। 2019 সালে লার্জ সিনাপটিক সার্ভে টেলিস্কোপের নতুন নামকরণ করা হয়, যা বর্তমানে ভেরা রবিন অবজারভেটরি। ভেরা রবিন হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি অবজারভেশনাল এভিডেন্সের মাধ্যমে ডার্ক ম্যাটারের মতো কিছু থাকার বিষয় সামনে নিয়ে আসেন। সৌরমণ্ডলের দিকে লক্ষ্য করে দেখবেন সূর্যের কাছে থাকা গ্রহের গতি বেশি এবং সূর্য থেকে যত দূরে যাওয়া হবে গ্রহের গতি ততই কম হবে। এর কারণ হচ্ছে গ্র্যাভিটি। একইভাবে যে কোনো গ্যালাক্সির কেন্দ্রের কাছে থাকা স্টারের গতি বেশি থাকা উচিত এবং দূরে থাকা স্টারের গতি কম থাকা উচিত। কিন্তু ভেরা রবিন পর্যবেক্ষণের মাধ্যমে দেখতে পান গ্যালাক্সির কেন্দ্র থেকে দূরে থাকা স্টারের গতি কেন্দ্রের কাছে থাকা স্টারের চেয়ে বেশি। গ্যালাক্সির বাইরের দিকে থাকা স্টারের এমন গতি গ্র্যাভিটির মাধ্যমে ব্যাখ্যা করা যাচ্ছিল না, যা থেকে ধারণা করা হয় গ্যালাক্সির এই বাইরের দিকে অদৃশ্য ভর থাকতে পারে, যার প্রভাবে গ্যালাক্সির বাইরের দিকে থাকা স্টারের গতি বেশি পাওয়া যাচ্ছে এবং এভাবেই ডার্ক ম্যাটারের কনসেপ্ট সামনে আসে। ভেরা রবিনকে প্রতি সম্মান দেখিয়ে LSCT এর নামকরণ করা হয় ভেরা রবিন অবজারভেটরি। এই টেলিস্কোপে রয়েছে 8.4 মিটার বা 27.5 ফিট প্রাইমারি মিরর, 3.4 মিটার সেকেন্ডারি মিরর এবং 5 মিটার টারশিয়ারি। এই তিনটি মিরর অতিক্রম করার পর ফাইনালি আলো 3200 মেগাপিক্সেলের ক্যামেরায় প্রবেশ করে। ফলাফল 9.62 স্কয়ার ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাওয়া যায়। এই ফিল্ড অফ ভিউ বিষয়টি কি তা বলার আগে বিশাল 3200 মেগাপিক্সেলের ক্যামেরা সম্পর্কে বলে নেওয়া যাক। LSST ক্যাম্পে 16 মেগাপিক্সেলের মোট 189টি সেন্সর রয়েছে, যা থেকে 3200 মেগাপিক্সেলের ইমেজ পাওয়া যায়। LSST ক্যাম্পের সেন্সরগুলোকে -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, যেন থার্মাল নয়েজ সমস্যা তৈরি করতে না পারে। LSST ক্যামেরা রয়েছে 6টি ভিন্ন ধরনের ফিল্টার। আল্ট্রাভায়োলেট ফিল্টার, যা উত্তপ্ত বস্তু যেমন নতুন তৈরি হওয়া সূর্য, সুপারনোভার মতো উত্তপ্ত বস্তু ক্যাপচার করবে। ব্লু গ্রিন ফিল্টার, যা গ্যাস ক্লাউড এবং তাতে তৈরি হওয়া নতুন স্টারের ছবি ক্যাপচার করবে। রেড ফিল্টার, যা উজ্জ্বল স্টার এবং অ্যাস্ট্রয়েড ক্যাপচার করবে। ডিপ রেড ফিল্টার, যা ডাস্ট এবং নিউবর্ন স্টার ক্যাপচার করবে। নিয়ার ইনফ্রারেড ফিল্টার, যা নাইট ভিশনের মতো কাজ করবে, অর্থাৎ দূরের গ্যালাক্সি এবং তুলনামূলক কম উত্তপ্ত বস্তু ক্যাপচার করবে। ডিপ নিয়ার ইনফ্রারেড, যা মিল্কি ওয়ে গ্যালাক্সির ডাস্ট ক্যাপচার করবে, যার মাধ্যমে আমাদের গ্যালাক্সির কেন্দ্র সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। LSST ক্যাম্প একসাথে এই 6টি ফিল্টার ব্যবহার করবে। ফলাফল ছবিতে প্রায় সব ধরনের বিষয় উঠে আসবে। আগামী 10 বছর রবিন দক্ষিণ গোলার্ধের আকাশ সার্ভে করবে, যার ফলে এর ফিল্ড অফ ভিউ বেশি রাখা হয়েছে। ফিল্ড অফ ভিউ হচ্ছে একসাথে কতটুকু এরিয়া দেখা যাচ্ছে তা, যদিও একে প্রকাশ করা হয় ডিগ্রিতে। যেমন মনে করুন একটি ক্যামেরা এই দৃশ্যের এইটুকু একসাথে ক্যাপচার করতে পারে। এখন যতটুকু ক্যাপচার করতে পারবে তার দুই শেষ প্রান্ত ক্যামেরা লেন্সের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ফিল্ড অফ ভিউ। অবশ্য এই ক্ষেত্রে দুই দিক থেকে হিসাব করতে হয়, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। এখন হরিজন্টালি এবং ভার্টিক্যালি পাওয়া মানকে গুণ করলে পাওয়া যায় টোটাল ফিল্ড অফ ভিউ এবং এই ফিল্ড অফ ভিউকে স্কয়ার ডিগ্রিতে প্রকাশ করা হয়। মানুষের চোখের ফিল্ড অফ ভিউ সাধারণত হরিজন্টালি 200 থেকে 220 ডিগ্রি এবং ভার্টিক্যালি 130 থেকে 135 ডিগ্রি। এখন এখান থেকে নিচের মান অর্থাৎ 200 ডিগ্রি এবং 130 ডিগ্রি নিলে মানুষের চোখের ফিল্ড অফ ভিউ দাঁড়ায় 26,000 স্কয়ার ডিগ্রি, যার ফলে আমরা একসাথে বিশাল এরিয়া দেখতে পাই। রুবিন টেলিস্কোপের ফিল্ড অফ ভিউ মাত্র 9.62 স্কয়ার ডিগ্রি, যা মানুষের চোখের তুলনায় খুবই নগণ্য, তবে অন্যান্য টেলিস্কোপের বিবেচনায় কিন্তু যথেষ্ট বেশি। যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নিয়ার ক্যামেরার ক্ষেত্রে ফিল্ড অফ ভিউ 0.6 স্কয়ার ডিগ্রি এবং মৌ-ই-আরা এর ক্ষেত্রে ফিল্ড অফ ভিউ 0.27 স্কয়ার ডিগ্রি।
আবার হাবলের ক্ষেত্রে ফিল্ড অব ভিউ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের চেয়েও কম, মাত্র 0.0036 স্কয়ার ডিগ্রি। তার মানে হাবল কিংবা জেমস ওয়েবের তুলনায় রুবিনের ফিল্ড অব ভিউ যথেষ্ট বেশি। আকাশে পূর্ণিমার সময় চাঁদ যতটুকু স্থান জুড়ে থাকে তা মোটামুটি 0.2 স্কয়ার ডিগ্রি। তার মানে রুবিন 40টিরও বেশি চাঁদ সমপরিমাণ এরিয়া একসাথে ক্যাপচার করতে পারবে। রুবিন টেলিস্কোপ তার বিশাল ফিল্ড অব ভিউ এর মাধ্যমে প্রতি 3 থেকে 4 রাতে সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধের আকাশকে স্ক্যান করবে, যা করতে গিয়ে রুবিন প্রতি রাতে 1000-এর বেশি ছবি তুলবে। পরবর্তীতে সবগুলো ইমেজ একসাথে গড়ে সম্পূর্ণ ইমেজ তৈরি হবে। এখন একে তো রুবিনে থাকা টেলিস্কোপের রেজুলেশন খুবই বেশি, তার উপর প্রতি রাতে 1000-এর বেশি ছবি, ফলাফল রুবিন থেকে প্রতি রাতে বিশাল পরিমাণ ডেটা জেনারেট হবে। রুবিন প্রতি রাতে প্রায় 20 টেরাবাইট ডেটা জেনারেট করবে, অর্থাৎ 20,000 গিগাবাইট। এভাবে রুবিন টানা 10 বছর আকাশে স্ক্যান করবে। তাহলে ধারণা করতে পারছেন কি পরিমাণ ডেটা তৈরি হবে। 10 বছরে রুবিন প্রায় 6 কোটি গিগাবাইট ডেটা জেনারেট করবে, যা হাবলের গত 34 বছরে পাঠানো ডেটার চেয়ে 500 গুণ বেশি, অ্যামাজন ডেটাবেজের তুলনায় প্রায় 1,500 গুণ বেশি এবং উইকিপিডিয়ার সকল ইনফরমেশনের তুলনায় 10 লক্ষ গুণ বেশি। তাহলে বুঝতেই পারছেন রুবিন 10 বছরে কত বিশাল পরিমাণ ডেটা জেনারেট করবে। রুবিনের এই বিশাল পরিমাণ ডেটা আমেরিকাতে নেওয়ার জন্য আলাদা হাই স্পিড অপটিক্যাল ফাইবার কানেকশন স্থাপন করা হয়েছে এবং ডেটা ট্রান্সফার নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হয়েছে যেন 1 সেকেন্ডের মধ্যেই ডেটা আমেরিকাতে চলে যায়, যা যে কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে কিংবা রিয়েল টাইম অ্যালার্ট থাকার বিষয়টিকে সম্ভব করবে। এত বিশাল কর্মযোগ্য, এত মানুষের যুক্ত হওয়া, পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা তৈরি করা, সুদীর্ঘ সময় ব্যয় করা, সাথে 12,000 কোটি টাকা খরচ করে রুবিন টেলিস্কোপ তৈরির উদ্দেশ্য কিংবা সায়েন্টিফিক গোল কি? কোনো কিছুকে আপনি যদি টানা 10 বছর পর্যবেক্ষণ করেন তবে ওই বিষয় সম্পর্কে আপনার যথেষ্ট ভালো ধারণা তৈরি হবে। ঠিক একইভাবে রুবিন টানা 10 বছর যেহেতু আকাশ পর্যবেক্ষণ করবে, সেহেতু আকাশ সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন আমাদের কাছে আসবে, অর্থাৎ মহাকাশ সম্পর্কে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে। 10 বছরে রুবিন প্রায় 20 বিলিয়ন বা 2,000 কোটি অবজেক্ট অবজার্ভ করবে, যা সময়ের সাথে সাথে গ্যালাক্সির পরিবর্তন বুঝতে সাহায্য করবে। এতে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির প্রকৃতি বোঝা সহজ হবে। রুবিন প্রতি 3 থেকে 4 দিনে যেহেতু আকাশকে স্ক্যান করবে, ফলে প্রতি 34 দিনে আকাশে থাকা বস্তুর পরিবর্তন সহজে বোঝা যাবে। এতে অ্যাস্ট্রয়েড, কমেট সহ সোলার সিস্টেমের অন্যান্য আনডিটেক্টেড অবজেক্ট ডিটেক্ট করা সহজ হবে। রুবিন আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ডিটেইল ম্যাপ তৈরি করবে, যা মিল্কি ওয়ের স্ট্রাকচার, তারা ডিস্ট্রিবিউশন এবং মিল্কি ওয়েতে থাকা অন্যান্য সিলাস্টাল অবজেক্ট সম্পর্কে বুঝতে সহায়ক হবে। রুবিন আকাশে থাকা অবজেক্টের উজ্জ্বলতা পরিবর্তন পর্যবেক্ষণ করবে, যা সুপারনোভা এবং ভ্যারিয়েবল স্টার সম্পৃক্ত বিভিন্ন ইনসাইট সামনে নিয়ে আসবে। ভ্যারিয়েবল স্টারের উজ্জ্বলতার পার্থক্য সহজে বোঝা যায় না, কিন্তু রুবিন যেহেতু কনস্ট্যান্টলি আকাশ সার্ভে করবে, ফলে ভ্যারিয়েবল স্টারের উজ্জ্বলতার পার্থক্য বোঝা যাবে। সুপারনোভার প্রচণ্ড উজ্জ্বল আলো প্রায় 1 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। আগামী 10 বছরে আরও কত নতুন বিষয় সামনে আসবে বুঝতেই পারছেন। যাই হোক, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।